ওয়েলকাম টু দিস লেকচার। এটা বেসিক্যালি ডিপ লার্নিং এর শুরুটা আজকের লেকচার দেওয়া হবে। ডিপ লার্নিং এর ইন্ট্রোডাকশনটা আমরা দেখব। আমরা নিউরাল নেটওয়ার্কস, একদম বেসিক ফর্ম অফ নিউরাল নেটওয়ার্কসটা কিভাবে আসলো, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। ব্যাক প্রোপাগেশনের আগ পর্যন্ত, মোটামুটি ফরওয়ার্ড প্রোপাগেশন পর্যন্ত সবকিছুই আমরা দেখার চেষ্টা করব। আর যেহেতু আমরা অলরেডি লিনিয়ার এবং লজিস্টিক রিগ্রেশন এগুলো সম্পর্কে জানি, মোটামুটি ডিপ লার্নিং এর কোর আইডিয়াটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো আজকে আমরা দেখব ডিপ লার্নিং কি, কেন আসলে ডিপ লার্নিং ইউজফুল, ডিপ লার্নিং মডেলগুলো কি কি ধরনের আছে অলরেডি। আর আসলে অনেক অনেক ধরনের মডেল আছে, বাট আমরা মেজর কিছু টাইপস দেখব। এরপর ডিপ লার্নিং এর একটা জিনিস আপনারা জানেন হয়তো, নিউরাল নেটওয়ার্ক নামটা এই নামটা আসলে এসেছে নিউরনস থেকে। নিউরন হচ্ছে আমাদের ব্রেইনের যে সেলগুলো, সেগুলোকে নিউরন বলে। তো বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কটা টু সাম এক্সটেন্ট নিউরন বা হিউম্যান ব্রেইনের যে স্ট্রাকচার সেটা থেকে ইন্সপায়ার্ড। তো হিউম্যান ব্রেইন আর নিউরনস আসলে কিভাবে কাজ করে এবং সেটার সাথে নিউরাল নেটওয়ার্কের যে নিউরন সেগুলোর কি সম্পর্ক সেটা আমরা দেখব। নিউরাল নেটওয়ার্কের যে ইন্ট্রোডাকশন সেটা তো তারপরে হবেই। এরপর মাল্টিলেয়ার পারসেপট্রন, মানে সবচেয়ে সিম্পল ফর্ম অফ যে নিউরাল নেটওয়ার্ক, সেটা আমরা আসলে দেখব। আমরা ফরওয়ার্ড প্রোপাগেশন জিনিসটা দেখব, আসলে কিভাবে নিউরাল নেটওয়ার্কে একদম ইনপুট থেকে আউটপুট পর্যন্ত বিভিন্ন লেয়ারের মধ্যে দিয়ে ইনফরমেশন ফ্লো হয়, সেটা আমরা দেখব। আর অ্যাক্টিভেশন ফাংশন, যেটা আসলে নিউরাল নেটওয়ার্কের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু জিনিস, এগুলো আসলে এটা আমরা আসলে দেখব। ঠিক আছে। এরপর আসে হচ্ছে ব্যাক প্রোপাগেশন, যেটা আসলে অপটিমাইজেশনের সাথে রিলেটেড। আমি আসলে কিভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা দেখেছিলাম লিনিয়ার বা লজিস্টিক রিগ্রেশনে, তো নিউরাল নেটওয়ার্কে আমরা আসলে কাজটা কিভাবে করব, কারণ এখানে তো অনেকগুলো লেয়ার। সেইটারই অ্যান্সার হচ্ছে বেসিক্যালি ব্যাক প্রোপাগেশন। ব্যাক প্রোপাগেশনের যে ধারণাটা, সেটাও আমরা আজকে কিছুটা দেখব। এটার ইন ডিটেইল লেকচারটা হয়তো আমি আলাদাভাবে দিব। এরপর ডিপ লার্নিংয়ের সাথে রিলেটেড কিছু চ্যালেঞ্জেস আছে, আর কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ডিপ লার্নিংয়ে খুব কমনলি ইউজ করি। যেমন ওভারফিটিং যাতে না হয় সেজন্য আমরা ড্রপ আউট ইউজ করি, ব্যাচ নর্মালাইজেশন ইউজ করি কনভার্জেন্সটা ফাস্ট করার জন্য, ওগুলো আমরা দেখব। হোয়াট এভার। সো হোয়াট ইজ ডিপ লার্নিং? তো ডিপ লার্নিংয়ের বেসিক আইডিয়াটা আসলে খুবই সিম্পল। আমরা ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়েরই একটা সাবসেট। আমরা জানি মেশিন লার্নিং হচ্ছে যেখানে আমরা মেশিনকে মানুষের মতো করে কিছু কাজ করতে আমরা শেখানোর চেষ্টা করি। বেসিক্যালি আমাদের নর্মাল ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ে আমরা দেখতাম যে আমরা ডেটা দিয়ে দেই, অ্যালগোরিদম দিয়ে দিই, এবং সেটার উপর বেস করে একটা আউটপুট জেনারেট করে কোনো একটা প্রোগ্রাম। বাট মেশিন লার্নিংয়ে হচ্ছে আমরা প্রথমে ডেটাটা দিই, ইনপুট ডেটা দিই, এবং সাথে আউটপুট ডেটা দিয়ে দিই, এবং ওই ইনপুট আর আউটপুটের মধ্যে সম্পর্কটা অ্যানালাইজ করে মেশিনই একটা অ্যালগোরিদম জেনারেট করে, একটা অ্যালগোরিদম ডেভেলপ করে, সেটার উপর বেস করে পরে সে ইন্টেলিজেন্ট ডিসিশন নিতে পারে। এটা হচ্ছে মেশিন লার্নিং। তো এটার জন্য অবভিয়াসলি একটা ডেটা সেট লাগে যাতে মেশিনকে আমরা এই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে নিতে পারি। তো ডিপ লার্নিং হচ্ছে ওই মেশিন লার্নিংয়ের একটা সাবসেট। একটা স্পেসিফিক টাইপ অফ মেশিন লার্নিং মডেলকে আমরা আসলে ডিপ লার্নিংয়ের কাতারে ফেলি, এবং সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। ঠিক আছে। তো নিউরাল নেটওয়ার্কসের বেসিক আইডিয়াটা হচ্ছে এখানে মাল্টিপল লেয়ার্স থাকে। এখানে আমরা যেমন লজিস্টিক বা লিনিয়ার রিগ্রেশনে দেখেছি, ইনপুটের সাথে সরাসরি আউটপুটকে আমরা ম্যাপিং করি একটা লিনিয়ার ফাংশন দিয়ে, যেমন ডাব্লিউ এক্স প্লাস বি, এই টাইপের একটা ফাংশন আমরা দেখেছিলাম লিনিয়ার রিগ্রেশনে। সেটার সাথে আবার সিগময়েড অ্যাক্টিভেশন অ্যাড করলে লজিস্টিক রিগ্রেশনটাও চলে আসে। তো ওই জিনিসটা আসলে নিউরাল নেটওয়ার্কে হয় না। এখানে আমরা ইনপুট আর আউটপুটের মাঝখানে অনেকগুলো লেয়ার অ্যাড করি। ইনপুট থেকে আমরা হয়তো ওই লেয়ারগুলোতে, প্রথম লেয়ারে আমরা হয়তো কিছু ফিচার এক্সট্রাক্ট করে নিই, সেই ফিচারগুলোকে ইউজ করে আবার আমরা দ্বিতীয় লেয়ারে আরও কিছু হায়ার লেভেল ফিচার এক্সট্রাক্ট করে নিই। তারপর সেই ফিচারগুলো থেকে হয়তো আমরা আউটপুটে গিয়ে ফাইনাল আউটপুটটা জেনারেট করছি। অর্থাৎ এখানে একাধিক লেয়ার চলে আসবে। ঠিক আছে। তো একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আসে আর কি। তো ওইটাই ডিপ লার্নিংয়ের বেসিক যে আইডিয়াটা, সেটা এটা যেটা আমি বলেছিলাম, এটা আসলে হিউম্যান ব্রেনের স্ট্রাকচার থেকে আসলে ইন্সপায়ার্ড, এবং আমরা আসলে যেভাবে লার্ন করি আমাদের ব্রেইনে, ঠিক সিমিলার একটা প্রসেস এখানে ফলো করার চেষ্টা করা হয়েছে। এবং সবচেয়ে এই জিনিসটা আমরা একটু পরে আসলে দেখব কেন ডিপ লার্নিং আসলে এত বেশি ইউজফুল, এবং বলতে পারেন কারেন্ট ওয়ার্ল্ডকে অনেকটা রিভলিউশনাইজ করছে, সেটা আমরা দেখব। তো এটাও আমরা আগে দেখেছিলাম। আসলে এআই হচ্ছে মেশিনকে মানুষের যে বিহেভিয়ার, ইন্টেলিজেন্ট হিউম্যান বিহেভিয়ারগুলোকে ইমিটেট করতে শেখানো হচ্ছে, ব্রডলি এআই এর আন্ডারে পড়ে। সেটার একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন হচ্ছে এমএল, যেটা হচ্ছে ওই সিস্টেমকে এক্সপেরিয়েন্স থেকে, যেটাকে আপনার ডেটাও বলতে পারেন ইন মোস্ট কেসেস,
সেই এক্সপিরিয়েন্স বা ডেটা থেকে আসলে নিজে থেকেই শেখা এবং সেই অনুযায়ী ডিসিশন নিতে শেখা, এই জিনিসটাকে এই আহ, এই কাজটা করতে শেখানো, সেটাকে আমরা মেশিন লার্নিং বলি। এবং মেশিন লার্নিং এর একটা স্পেসিফিক কমপ্লেক্স একটা অ্যালগোরিদম বা ডিপ নিউরাল নেটওয়ার্ক, সেগুলো যখন ইউজ করা হয় মেশিন লার্নিং এর কাজটা করার জন্য, তখন আমরা সেটাকে ডিপ লার্নিং বলি। তো হোয়াই ডিপ লার্নিং? তো দেখেন, আমরা অলরেডি লিনিয়ার মডেল দেখেছি, লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন। ওখানে আসলে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিজনটা আমরা আসলে বলতে পারি, সেটা হচ্ছে কারেন্ট ওয়ার্ল্ডে আপনারা যদি একটু সার্চ করে দেখেন যে অ্যামাউন্ট অফ ডেটা, এটা আসলে খুবই দ্রুত অনেক বেশি বাড়ছে। হ্যাঁ, 2010 সালে ধরেন যে পরিমাণ ডেটা আমাদের কাছে অ্যাভেলেবল ছিল আহ, আহ, আমাদের যে বিভিন্ন রকম ইন্টারনেট স্পেস বা অন্যান্য জায়গায়, এখন হয়তো তার অন্তত মানে 7-8 গুণ বেশি ডেটা আপনি পাবেন। কারণ খুব দ্রুত বিভিন্ন রকম মেশিন, বিভিন্ন রকম ডিভাইস ইউজ করে আমরা ডেটা জেনারেট করতে পারছি এবং সেগুলোকে স্টোর করতে পারছি। ঠিক আছে, স্টোরেজ ক্যাপাসিটিও তো বাড়ছে, এটাও একটা ফ্যাক্টর। আর ডেটা জেনারেটও করতে পারছি যেহেতু বিভিন্ন রকম ডিভাইস, বিভিন্ন রকম মেশিন ইউজ করার হারও বাড়ছে। সো ডেটা যত বাড়ছে, দেখা যায় ওল্ড যে মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো, যেমন লিনিয়ার মডেলগুলো, ডিসিশন ট্রিজ বা সাপোর্ট ভেক্টর মেশিনস, এগুলো হচ্ছে ডেটাসেট যখন ছোট হয় এরা মোটামুটি ভালোই কাজ করে, ইভেন হয়তো ডিপ লার্নিং থেকেও ভালো কাজ করে কোনো কোনো কেসে। বাট যখন অনেক অনেক বেশি ডেটা আসলে চলে আসে, তখন আর এরা এদের যে পারফরমেন্স, সেটাকে খুব একটা ইমপ্রুভ করতে পারে না। ঠিক আছে, তো সেই জায়গায় ডিপ লার্নিংয়ের সবচেয়ে বড় সুবিধাই এটা যে আপনার যখন ডেটা অনেক বেশি হবে, ডিপ লার্নিং যেহেতু অনেক কমপ্লেক্স একটা আর্কিটেকচার, সেখানে ডিপ নিউরাল নেটওয়ার্কগুলো এরা হচ্ছে হায়ারার্কিক্যালি লার্ন করতে করতে খুবই কমপ্লেক্স প্যাটার্ন, খুবই অনেক অনেক বড় ডেটা সেট থেকে কমন যে প্যাটার্নগুলো সেগুলো বের করে আনতে পারে। এবং লার্জ ডেটা সেট হলে, অনেক বেশি ডেটা হলে ডিপ লার্নিং আরও অনেক অনেক ভালো পারফর্ম করতে থাকে, যেটা এই গ্রাফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ইনিশিয়ালি মেশিন লার্নিং মানে এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে অ্যামাউন্ট অফ ডেটা, তো ছোট ডেটা সেটে দেখতেই পাচ্ছেন যে ওল্ড মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো ডিপ লার্নিংয়ের মতোই বা তার থেকেও বেটার পারফর্ম করছিল, স্লাইটলি জাস্ট, বাট করছিল। বাট যখন অ্যামাউন্ট অফ ডেটা একটা সার্টেন থ্রেশহোল্ড পার হয়ে যায়, তারপরে ডিপ লার্নিং কিন্তু আরও তার পারফরমেন্সও সেভাবেই ইনক্রিজ করছে, সেভাবেই বেটার হচ্ছে ডিপ লার্নিংয়েরটা। বাট ওল্ড মেশিন লার্নিংয়ের পারফরমেন্স, মানে ওই অ্যালগোরিদমগুলো লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, এগুলোর পারফরমেন্স একটা পর্যায়ে গিয়ে মোটামুটি স্যাচুরেটেড হয়ে যায়, আর বেটার করতে পারে না। সো আমাদের যে ডেটা অ্যাভেলেবল আছে সেগুলোকে যদি প্রপারলি আমরা ইউটিলাইজ করতে চাই, সেগুলোকে যদি আমরা সেগুলো থেকে আমরা প্রপারলি প্যাটার্নগুলো রেকগনাইজ করতে চাই, আমাদের কাজে লাগাতে চাই, তাহলে ডিপ লার্নিং অনেক বেশি সুইটেবল হয়ে দাঁড়ায় আর কি, কারণ এটা লার্জ ডেটা সেটে এটা থ্রাইভ করে, এই জিনিসটাই। আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমি পার্সোনালি অনেক বেশি যে কারণে ডিপ লার্নিংকে শুরু থেকেই মানে যখন আমি প্রথম ডিপ লার্নিং শিখেছি তখন থেকেই আমার ডিপ লার্নিং ভালো লাগে, এই একটা কারণে। সেটা হচ্ছে ম্যানুয়ালি ফিচার এক্সট্রাক্ট করা লাগে না। আপনাদের এই ক্লাসটা হয়তো আপনারা আমার স্লাইড যদি দেখে থাকেন কিছুটা জানবেন, বাট মানে যেটা হয় আমাদের কাছে অনেক সময় যে ডেটা সেটটা থাকে, সেই ডেটা সেটটা থেকে ম্যানুয়ালি আমাদেরকে অনেক রকম ফিচার এক্সট্রাক্ট করে নিতে হয়। হয়তো আমরা পুরো ডেটা সেট থেকে মিনগুলো বের করছি, মিডিয়ানগুলো বের করছি, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনের ক্যারেক্টারিস্টিক্সগুলো বের করছি, এভাবে এক একটা ফিচার এক একটা কলামের মতো দাঁড়ায়। সেই কলামগুলোকে ইউজ করে আমরা আসলে পরে আমাদের যে ট্রেডিশনাল এমএল অ্যালগোরিদমগুলো, ডিসিশন ট্রি বা লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন, সেগুলো অ্যাপ্লাই করি ওই ফিচারগুলোর উপরে। তো এই যে ফিচার এক্সট্রাকশনের কাজটা, বা আপনারা এটাও দেখেছেন আসলে, আমরা যে পলিনোমিয়াল রিগ্রেশন তো দেখেছেন, সেখানে আমরা যখন দেখা গেল অনেক ফিচারের সাথে সরাসরি আমার মানে আউটপুটের সম্পর্কটা সরাসরি লিনিয়ার না, তো আমাদেরকে হয়তো সেটার স্কোয়ার নিতে হচ্ছে, অনেক সময় দুইটা ফিচারকে গুণ করে তাদের কম্বিনেশনটার একটা ইম্প্যাক্ট আমার নিতে হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশনের মাধ্যমে। তো বুঝতেই পারছেন, যদি নিজে নিজে করতে হয় এই জিনিসগুলো, প্রত্যেকটা আহ, প্রত্যেকটা এই যে ফিচার এক্সট্র্যাক্ট করা, কত রকম কম্বিনেশন যে হতে পারে, এরকম প্রত্যেকটা ফিচার এক্সট্র্যাক্ট করে প্রপারলি মানে ক্লাসিফিকেশন টাস্কটা ট্রেডিশনাল এমএল অ্যালগরিদম দিয়ে করা, সেটা আসলে অনেক মানে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, অনেক বেশি ওভারওয়েলমিং হয়ে যায় একটার পর্যায়ে গিয়ে। তো ফিচার এক্সট্রাকশনের যে খুবই মানে এটাকে কিভাবে বলবো, মানে অনেক সময় লাগে। এবং এই যে ম্যানুয়াল ফিচার এক্সট্রাক্টিং আরেকটা জিনিস হচ্ছে ডোমেইন এক্সপার্টিজ লাগে, মানে ফিচার কোন ধরনের ফিচার আসলে ভালো কাজ করতে পারে সেটা বোঝাও কিন্তু মুশকিল। আজকাল আমরা ডিপ লার্নিং বায়ো ইনফরমেটিক্সে কাজে লাগাই, মেডিকেল ফিল্ডে কাজে লাগাই, বাট আপনি যদি ডাক্তার নাও হন, দেখা যাবে আপনি হয়তো আপনার মেডিকেল ইমেজগুলো দিয়ে ভালো একটা কাজ করতে পারছেন, বাট সেটা আসলে পসিবল না যদি আপনাকে ম্যানুয়ালি ফিচার এক্সট্রাক্ট করতে হতো, কারণ আপনার তো ওই ডোমেইনের নলেজই নাই। ঠিক আছে, তো
তো এইরকম বিভিন্ন কারণে আসলে ফিচার এক্সট্রাকশনটা কিছুটা সমস্যাজনক আমাদের জন্য। ডিপ লার্নিংয়ের সুবিধা হচ্ছে ইন মোস্ট কেসেস আমাদের আনস্ট্রাকচার্ড যে ডেটা, বিশেষ করে ওগুলোর ক্ষেত্রে ইমেজ বা টেক্সট, এগুলো থেকে আমাদেরকে আসলে ম্যানুয়ালি ফিচার এক্সট্রাক্ট করাই লাগে না। আমরা সরাসরি ডিপ লার্নিংয়ের যে মডেলটা সেটাকে ইনপুট হিসেবে ওই ডেটাটা দিয়ে দেই। ডিপ লার্নিংয়ের যে বিভিন্ন রকম লেয়ার আছে বিভিন্ন স্টেজে, সেই লেয়ারগুলোতে ডিপ লার্নিং মডেল নিজেই ফিচারগুলো এক্সট্রাক্ট করে নিয়ে সেখান থেকে ইভেন্চুয়ালি একটা আউটপুট রেডি করে দেয়। সো এই যে ম্যানুয়াল ফিচার এক্সট্রাকশনের খুবই টাইম কনজিউমিং এবং মানে সমস্যাজনক একটা স্টেজ, সেটা আসলে পুরোপুরি এলিমিনেট করে দেওয়া যাচ্ছে। ওই কারণে ডিপ লার্নিং খুবই কাজের, এটা আরেকটা অনেক বড় একটা ব্যাপার আর কি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা হ্যান্ডেল করতে পারা। স্ট্রাকচার্ড ডেটা হচ্ছে ট্যাবুলার ডেটা, যেখানে হচ্ছে স্প্রেডশিটে আমরা যে ধরনের ডেটা পাই, একটা ডেটা ফ্রেমে আপনি যে ধরনের ডেটা পাবেন, এই ডেটাগুলো আর কি, এগুলোকে আমরা বলি স্ট্রাকচার্ড ডেটা। আর যেই ডেটাগুলো আনস্ট্রাকচার্ড, যেমন ধরেন একটা ইমেজ, ঠিক আছে, একটা ইমেজে আসলে পিক্সেল ভ্যালুগুলো হাইলি আনস্ট্রাকচার্ড, আপনার একটার সাথে একটার কীরকম প্যাটার্ন সেটা আসলে ওভাবে আপনি কোনো একটা স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারবেন না। এরপর ধরেন অডিও ফাইল, যেটা আমি এখন কথা বলছি, এটার একটা ভিডিও আমি আপনাদেরকে দিব, এটার সাথে অ্যাসোসিয়েটেড একটা অডিওও থাকবে, সেটাও কিন্তু একটা আনস্ট্রাকচার্ড ডেটা, ওইটার কোনো স্পেসিফিক প্যাটার্নে ফেলা যায় না। টেক্সটের ক্ষেত্রেও সেম, বিভিন্ন রকম ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, এগুলো সবগুলোকে একটা স্পেসিফিক প্যাটার্নে আপনি ফেলতে পারবেন না। তো এই ধরনের আনস্ট্রাকচার্ড ডেটাতে আসলে ট্রেডিশনাল এমএল অ্যালগোরিদমগুলো খুব একটা ভালো কাজ করে না, কিন্তু সেই জায়গায় ডিপ লার্নিং এগুলোকে খুবই ভালো হ্যান্ডেল করতে পারে। এটার কারণ হচ্ছে ডিপ লার্নিংয়ের ওই ম্যানুয়াল ফিচার এক্সট্রাকশনটা না লাগে না, বরং সে নিজেই আসলে ফিচার এক্সট্রাক্ট করে নিতে পারে, এই অ্যাবিলিটিটাই। ঠিক আছে, তো ডিপ লার্নিং আসলে আনস্ট্রাকচার্ড ডেটা হ্যান্ডলিংয়ে খুবই ভালো, এবং এই কারণে আপনারা দেখবেন ইমেজ রিলেটেড, সিকোয়েন্স রিলেটেড বা এই ধরনের সব ধরনের কাজে আসলে ডিপ লার্নিংই এক্সেল করে, ডিপ লার্নিংই আমরা ইউজ করে থাকি সাধারণত। আর আরেকটা লাস্ট থিং, সেটা হচ্ছে ডিপ লার্নিংয়ের আরেকটা বড় সুবিধা হচ্ছে ডিপ লার্নিংয়ের মাধ্যমে ধরেন আপনি সিমিলার একটা কাজ কেউ আগে করেছে, ধরেন আমার কাছে অনেক অনেক ডেটা আছে, সেখানে অনেক অনেক ক্লাসও ছিল, হ্যাঁ, অনেক অনেক ইমেজ আছে, কার, ট্রাক, বাইসাইকেল, এরকম অনেক অনেক টাইপের জিনিসপাতি সেখানে ছিল। তো ওই ডেটা ইউজ করে আমি ট্রেনিং করেছিলাম। তো পরে আমার হয়তো আরেকটা সিমিলার বাট এক্স্যাক্টলি সেম টাস্ক না, এরকম কোনো একটা টাস্কে আমি কি করতে পারি, আমি আগে যে আমি ফিচারগুলো লার্ন করেছিলাম সেগুলোকে পুরো প্রসেসটাতে মাঝখান দিয়ে ঢুকিয়ে দিতে পারি। এরপর নিউ টাস্কের জন্য হয়তো একটা দুইটা নতুন লেয়ার অ্যাড করতে হবে। তো সেটার উপর বেস করে আমি আগের যে ফিচারগুলো, সে অনেক বড় একটা ডেটা সেট ইউজ করে একটা বিভিন্ন ফিচার যে লার্ন করেছিল, সেই ফিচারগুলোর উপর বেস করে নতুন টাস্কে আমরা সেটাকে কাজে লাগাতে পারছি। এই জিনিসটাকে বলা হয় ট্রান্সফার লার্নিং, যেটাও আপনারা অনেক বেশি ইউজ করেন, আপনাদের থিসিসে প্রায়ই দেখা যায় এই জিনিসটা, ট্রান্সফার লার্নিং ইউজ করা হয়েছে ইমেজনেটে বিশেষ করে। সেটার উপর ওখানে হয়তো কোনো একটা মডেল ইউজ করে সেটার প্রি ট্রেইনড যে ওয়েটগুলো সেগুলো ইউজ করে আপনারা নতুন কোনো একটা টাস্ক করছেন, এরকম অনেক দেখা যায়। তো এই জিনিসটা আসলে ডিপ লার্নিংয়েই পসিবল, এগুলো মেশিন ট্রেডিশনাল এমএলএ পসিবল না। তো এই বিভিন্ন রকম রিজনের কারণে আমরা আসলে ডিপ লার্নিং ইউজ করি। মেইনলি অনেক বেশি ডেটা থাকা এবং ম্যানুয়াল ফিচার এক্সট্রাকশন না লাগে, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন মাই ওপিনিয়ন। তো ইন প্র্যাকটিস আপনারা আসলে ডিপ লার্নিং আশেপাশে দেখলেই দেখবেন সব জায়গায় ইউজ হচ্ছে, যেমন সেলফ ড্রাইভিং কার যেগুলো আছে সেগুলোতে আসলে যদি আপনি এগুলোকে ডিপ্লয় করতে চান, ইভেন্চুয়ালি সেখানে কম্পিউটার ভিশনের কাজ আছে এবং সেগুলোতে ডিপ লার্নিং ইউজ হয় প্রায়। আপনারা সিরি ইউজ করেছেন, আমি দেখিয়েছিলাম, বেসিক্যালি মেশিন লার্নিংয়ের এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম, বাট ওগুলো আসলে ডিপ লার্নিংয়ের এক্সাম্পলই। তো এরকম অনেক কাজ আছে, আপনারা সবাই অনেকেই চ্যাট জিপিটি ইউজ করেছেন, এটা একটা বড় এক্সাম্পল আসলে ডিপ লার্নিংয়ের। এইখানে বেসিক্যালি ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে, ট্রান্সফর্মার ওয়ান কাইন্ড অফ ডিপ লার্নিং মডেল। ঠিক আছে, এরপর আপনারা গিটহাব কোপাইলট বা মাইক্রোসফট কোপাইলট এগুলো সবগুলো ইউজ করে দেখেছেন হয়তো। এই সব কিছু আসলে এরা ইমেজ জেনারেট করে দিতে পারে, আর অনেক কিছু করতে পারে, এই সব কিছুই ডাল-ই বলেন বা এরকম যেরকম যে মডেলগুলো আছে এগুলো সব কিছুই কম বেশি ডিপ লার্নিং ইউজ করে। হ্যাঁ, আর আমাদের যে কোর্সের জন্য রিলেভেন্ট সবচেয়ে বেশি যে জিনিসগুলো কম্পিউটার ভিশনে, আপনি যে ধরনের টাস্কই বলেন না কেন, ক্লাসিফিকেশন বলেন, ক্লাসিফিকেশনের সাথে লোকালাইজেশন বলেন, অবজেক্ট ডিটেকশন বলেন একটা ইমেজের মধ্যে, সেগমেন্টেশন বলেন, বা সেগমেন্টেশনের অন্য টাইপ ইনস্ট্যান্স সেগমেন্টেশন, একেবারে প্রত্যেকটা ইনস্ট্যান্সকে আলাদা করে সেগমেন্ট করা, সেটাও বলেন, প্রত্যেকটা কেসেই আসলে আমাদের ডিপ লার্নিংটা ইউজ করতে হয়। এরপর আজকাল অনেক জেনারেটিভ এআই বলে একটা জিনিস আপনারা দেখছেন, যে একদম সিনথেটিক আউট অফ নাথিং একটা ইমেজ জেনারেট করে দিবে আপনাকে, যেমন এই ইমেজগুলো আসলে জেনারেটেড ইমেজ, এগুলো মানে রিয়েল ইমেজ না। ঠিক আছে, এই জিনিসটাও আসলে ডিপ লার্নিং ইউজ করেই করা হয়। হ্যাঁ, এরপর ট্রান্সলেশন, একটা ঘোড়া থেকে বেসিক্যালি জেব্রাটা আনা হয়েছে, এখানেও ডিপ লার্নিং ইউজ করা হয়েছে, বেসিক্যালি স্টাইল ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ,
তো এরকম অনেক কিছু এখানে দেখছেন। সুপার রেজলিউশন, বেসিক্যালি একটা খারাপ কোয়ালিটির ইমেজকে বেটার করা হয়েছে। আপনারা হয়তো অলরেডি ট্রেডিশনাল যে ইমেজ প্রসেসিং টেকনিক সেখানে দেখেছেন যে এই কাজগুলো আমরা কিভাবে ব্লার একটা ইমেজকে শার্পেন করতে পারি, সেই কাজটা এখানে করা হয়েছে, বাট ডিপ লার্নিং ইউজ করে কাজটা আরও অনেক ভালোভাবে সুন্দরভাবে করা যায় সুপার রেজলিউশন নামে একটা টেকনিকের মাধ্যমে। তো এই ডিপ লার্নিং আসলে কম্পিউটার ভিশনে খুব অনেক বেশি ইউজ হচ্ছে এবং বলতে পারেন ট্রেডিশনাল ইমেজ প্রসেসিং টেকনিকগুলোকে অনেকটা রিপ্লেস করছে আজকাল। ঠিক আছে, তো এই জিনিসগুলো আর কি, এইসব কারণে আমরা ডিপ লার্নিংটা ইউজ করি। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে, আমাদের কোর্সের সাথে হয়তো খুব বেশি রিলেটেড না, বাট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা হিউজ একটা ফিল্ড ডিপ লার্নিংয়ের। এটা হচ্ছে আমাদের যে টেক্সচুয়াল ডেটা, সেখান থেকে আসলে বিভিন্ন রকম প্যাটার্ন খুঁজে বের করা, বিভিন্ন রকম টাস্ক পারফর্ম করা। ইভেন আপনি চ্যাট জিপিটিকেও বলতে পারেন এই এনএলপির সাথে লিঙ্ক আছে চ্যাট জিপিটি, যেহেতু সেখানে টেক্সট জেনারেট করা হয়। হ্যাঁ, যেমন এখানে বেসিক্যালি নেমড এন্টিটি রেকগনিশন হচ্ছে। এরপর আপনারা বলতে পারেন এখানে আপনি একটা টেক্সট দেখে সেটা কোন টপিকের আন্ডারে পড়ে সেই জিনিসটা মডেল করতে চাচ্ছেন, এগেইন ডিপ লার্নিং সেখানে কাজে লাগতে পারে। ওয়ার্ড এমবেডিং এর ব্যাপার আছে, টেক্সট ক্লিনিং এর ব্যাপার আছে। এই সব কিছুকে আসলে আপনারা ডিপ লার্নিং এর কিছু পার্টিকুলার টাইপ অফ মডেল ইউজ করে এগুলো অনেক ভালোভাবে করা যায়। ঠিক আছে, এরপর স্পিচ প্রসেসিংয়ে ডিপ লার্নিং ইউজ করা হয় খুব কমনলি। আপনাদেরকে কিছুটা হয়তো আমি আগে বলেছি, এটা ধরেন আমি কথা বলছি, এটা হচ্ছে আমার অডিও ফাইলটা। এটাকে প্রথমে একটা মেল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বা মেল সেপস্ট্রাম নামে একটা জিনিসে কনভার্ট করা হয়, যেটা একটা অ্যাক্সিসে থাকে টাইম আর একটা অ্যাক্সিসে থাকে ফ্রিকোয়েন্সি, আর কালারটা রিপ্রেজেন্ট করে অ্যামপ্লিটিউডটা বা ম্যাগনিটিউডটা। হ্যাঁ, তো এইটাতে কনভার্ট করার পরে একই সাথে টাইম আর ফ্রিকোয়েন্সি ডোমেন্স ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেইটাকে আবার একটা ইমেজ হিসেবে অনেকটা ট্রিট করে আমরা একটা মডেলে দিতে পারি, ডিপ লার্নিং মডেলে। সেখান থেকে আমরা হয়তো স্পিচ প্রসেস করে সেটার আমরা হয়তো কি কথা বলছে সেটা ওই টেক্সটটা জেনারেট করতে পারি, এরকম অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো স্পিচ প্রসেসিংয়েও আসলে ডিপ লার্নিং ইউজ করা হয়। এই যে এনএলপি, ভিশন, স্পিচ, এগুলো এক একটা ডোমেইন এই ডিপ লার্নিং ইউজ করে, এবং প্রত্যেকটাই খুবই 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 ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটারই অনেক রিসার্চ, অনেক 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 রিসার্চ হয় এগুলো নিয়ে। আপনারা থিসিস করতে চাইলেও এগুলো সবগুলো নিয়ে একটা আইডিয়া নিতে পারেন। তো বিভিন্ন টাইপের ডিএল মডেলস আছে। সবচেয়ে শুরুতে যেটা এসেছিল সেটাকে আমরা আসলে বলি ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, বা আরেকটা নাম হচ্ছে মাল্টি লেয়ার পারসেপট্রন। আমি আসলে একটা একটা করে দেখাই। এখানে বিভিন্ন টাইপের ডিএল মডেলগুলো দেখানো হয়েছে, যেমন ধরেন ডিপ নিউরাল নেটওয়ার্কটা, এটা বেসিক্যালি বোঝানো হচ্ছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কটাকে বা মাল্টি লেয়ার পারসেপট্রনকে। দেন আসে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, যেটা আমাদের কোর্সের জন্য স্পেসিফিক্যালি খুবই ইম্পর্টেন্ট। দেন আছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা আরও বেশি রিলেভেন্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা যেখানে থাকে, যেমন টেক্সট বা অডিও, এসব কেসে। আনসুপারভাইজ লার্নিংয়ের জন্য যেমন অটো এনকোডার ইউজ করা হয়। রেস্ট্রিক্টেড বোল্টজম্যান মেশিনের নাম আপনারা শুনে থাকবেন, রিসেন্টলি ফিজিক্সের নোবেল প্রাইজটা পেয়েছেন জফ্রে হিন্টন আর ওনারা। ওখানে একটা রিজন না, একদম কোর যে রিজনিংটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বোল্টজম্যান মেশিনের আবিষ্কার। আর বোল্টজম্যান মেশিন বেসিক্যালি ডিপ লার্নিংয়ের জন্য আমরা যে নিউরাল নেটওয়ার্ক ইউজ করি সেটার বলতে পারেন আদি পিতা। হ্যাঁ, ওই টাইপের আর কি। এরপর এখানে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক বলে একটা জিনিস আছে, যেটা দিয়ে ইমেজ জেনারেট করা যায়। সেগুলো হচ্ছে ডিপ আনসুপারভাইজ লার্নিংয়ের আন্ডারে পড়ে। রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের যে মডেলগুলো, সেগুলোও আসলে ডিপ লার্নিংয়ের আন্ডারে পড়ে বেশিরভাগই। ডিপ কিউ লার্নিং, ডিপ আর লার্নিং, অনেক কিছু আছে, এগুলো আপনারা হয়তো ফিউচারে দেখবেন। আর হাইব্রিড মডেলস তো আছেই। তো সবার ফার্স্টে আমরা আসলে যেটা দেখি সেটাকে বলা হয় ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কস, বা আরেকটা নাম আমি যেটা বললাম মাল্টি লেয়ার পারসেপট্রনসও বলে এদেরকে। তো এখানে বেসিক্যালি এটা সিম্পলেস্ট ফর্ম অফ নিউরাল নেটওয়ার্ক, যেখানে ডেটা জাস্ট একটা ডিরেকশনে মুভ করে। এটার সাথে নর্মাল লিনিয়ার বা লজিস্টিক রিগ্রেশনের পার্থক্যটা হচ্ছে, আমার একটা লিনিয়ার বা লজিস্টিক রিগ্রেশনের যে মডেলটা, সেটাতে জাস্ট আমার ইনপুট লেয়ারটা থাকে এবং সেটার সাথে সরাসরি কানেক্টেড থাকে এই আউটপুট লেয়ারটা। ঠিক আছে, বাট ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কে আমরা কি করি, এই ইনপুট আর আউটপুটের মাঝখানে হিডেন কিছু লেয়ার আমরা অ্যাড করে দিই। এখানে জাস্ট একটা হিডেন লেয়ার অ্যাড করেছি, এই কেসে আমরা মাল্টিপল হিডেন লেয়ার্স অ্যাড করেছি। ঠিক আছে, তো যেটা হয়, ইনপুটটা লিনিয়ার বা লজিস্টিক রিগ্রেশন তো সরাসরি ইনপুট থেকে আউটপুটটাকে ম্যাপিং করতাম আমরা। ওখানে হয়তো আউটপুট y ইজ ইকুয়াল টু w ইন্টু এক্স প্লাস বি, এরকম কিছু একটা হতো। তো এখানে আমরা আসলে ওই কাজটা না করে আমাদের ইনপুট থেকে ফার্স্টে আমরা অন্য একটা ফিচার বলতে পারেন বা নিউরন বলতে পারেন, সেটার ভ্যালু আমরা বের করি। তো এটার সাথে ওই রিলেশনশিপটা তখন থাকে, w এক্স প্লাস বি রিলেশনটা এটার সাথে থাকে, সাথে অ্যাক্টিভেশনও থাকে।
তো এখানে কিছু একটা আমরা পাচ্ছি, দেন এটা থেকে হয়তো নেক্সট লেয়ারটাতে যাচ্ছি আবার সিমিলার একটা রিলেশন ইউজ করে, সেটা থেকে পরের লেয়ার, এভাবে ফাইনাল যে লেয়ারটা আসে হিডেন লেয়ারটা সেটা থেকে আউটপুটে যায় আবারও সিমিলার একটা ইকুয়েশন ইউজ করে। আমরা একটু পরেই দেখবো এগুলো। তো এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ নিউরাল নেটওয়ার্ক, এবং এটাই প্রথমে এসেছিল, এবং এটা থেকেই প্রথম দেখা গেছিল যে নিউরাল নেটওয়ার্কের যে প্রচণ্ড কমপ্লেক্স যে ইয়েটা আছে, খুবই আহ, অনেক বেশি কমপ্লেক্স প্যাটার্ন যে ক্যাচ করার ক্ষমতা, ডিটেক্ট করার ক্ষমতাটা, যেটা লিনিয়ার বা লজিস্টিক রিগ্রেশনে আপনার থাকবে না যেহেতু লিনিয়ার মডেল এগুলো, সেই জিনিসটা যে ডিপ নিউরাল নেটওয়ার্কের আছে সেটা আসলে বোঝা গেছিল এই ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। দেন আসে হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এটা খুবই সিম্পল, আমরা আসলে অলরেডি ফিল্টারিং পড়েছি, সেখানে আমরা কার্নেলস ইউজ করেছি। তো কার্নেলস বা ছোট ছোট ইমেজের প্যাচের মতো, এগুলোকে বেসিক্যালি পুরো ইমেজে ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রাইড করে করে আমরা নিয়ে যাই। ওখানে প্রত্যেকটা স্ট্রাইডেই আমরা এক একবার পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করি, এবং সেটা দিয়ে এটাকে আমরা কনভলিউশন অপারেশন বলি। আমরা অলরেডি আমাদের যে নেইবারহুড প্রসেসিং ছিল সেখানে আমরা এই জিনিসটা দেখেছি। তো নেইবারহুড প্রসেসিংয়ে আমরা দেখেছিলাম এই যে ফিল্টারগুলোর ভ্যালুগুলো নির্দিষ্ট ছিল। শার্পনিংয়ের জন্য আমরা একটা ফিল্টার ইউজ করছি, ব্লারিংয়ের জন্য এক ধরনের ফিল্টার ইউজ করছি, এজ ডিটেকশনের জন্য এক ধরনের ইউজ করছি, এই ভ্যালুগুলো নির্দিষ্ট ছিল। বাট কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় আসলে, এখানে আসলে আমরা ফিল্টার ভ্যালুটা নির্দিষ্ট করে দিব না, এগুলোই হবে লার্নেবল প্যারামিটার। এই ফিল্টারের যে এলিমেন্টগুলো, 3x3 একটা ফিল্টারের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু কত হবে সেটা আমরা আসলে লার্ন করব আমাদের নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, ওই লার্নিং প্রসেসের মাধ্যমে, মেশিন লার্নিং যে প্রসেসটা আর কি। ঠিক আছে, এগুলোই হবে আমাদের প্যারামিটার থিটা। ঠিক আছে, তো ওই জিনিসটাই আসলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে করা হয়। এবং বুঝতেই পারছেন এটা সুবিধা কি, এটা আসলে ইমেজ বা এই ধরনের 2D ডেটায় খুবই ভালো কাজ করে, কারণ যেহেতু আমি কনভলিউশন করছি, সো আমি স্পেশিয়াল ফিচারগুলা মানে আশেপাশের একটা সাপেক্ষে আরেকটা পিক্সেলের যে ভ্যালু, সেই ফিচারগুলো থেকে প্যাটার্নগুলো সুন্দর মতো আমরা ডিটেক্ট করতে পারবো। তো এই জায়গায় আসলে মানে সিএনএনটা বুঝতেই পারছেন 2D ডেটা বা ইমেজ এগুলোতে খুবই ভালো কাজ করে। হ্যাঁ, তবে সিএনএনেও লাস্টের দিকে ইউজুয়ালি কিছু ফুলি কানেক্টেড লেয়ার থাকে নর্মাল ফিড ফরওয়ার্ড মডেলের মতো, কারণ এই লেয়ারগুলো বেসিক্যালি ফিচার এক্সট্রাকশনের কাজ করে। ধরেন আমরা যে ধরনের এজ ডিটেকশন বা ব্লারিং, শার্পনিং এই কাজগুলো করি, অনেকটা সিমিলার কাজই হয়তো করে ভেতরে এগুলো, যদিও সেট করে দেওয়া থাকে না, নিজেরা লার্ন করেই করে। তারপরে ওই ফিচারগুলো থেকে আমরা সামহাউ একটা ফিড ফরওয়ার্ড মডেল আমরা ইউজ করি, সে মডেল বলতে কিছু লেয়ার ইউজ করি, সেখান থেকে ফাইনাল ডিসিশনটা আসে। তো সিএনএনটা আমরা দেখবো আসলে, এটা নিয়ে এন্টায়ার লেকচার থাকবে আমাদের পরের ভিডিওটাতেই। তারপরে আরেকটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এটা ইউজ হয় হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটার ক্ষেত্রে, যখন আপনি ধরেন কথা বলছি আমি এটা তো একটা টাইম সিরিজ, যদিও অডিওর ক্ষেত্রে এটা বলা হয়তো ঠিক না, কারণ আমার অডিওর ক্ষেত্রে আমি যেটা দেখালাম আপনাদেরকে, ওখানে আসলে এটাকে সেপস্ট্রামে কনভার্ট করে ওই সিএনএনই ইউজ করা হয়। বাট আরেকটা অপশন ছিল হচ্ছে, যেহেতু এটা সিকোয়েন্সিয়াল ডেটা এবং আমি আপনাদেরকে কি বলছি সেটা আসলে আমি একটা লাইন যখন আমি বলি, তখন লাইনের ফিফথ যে ওয়ার্ডটা সেটার সাথে সেকেন্ড বা থার্ড ওয়ার্ডটার একটা রিলেশন থাকে। তার মানে এখানে শুধু আপনি ইন্ডিভিজুয়াল নিউরনগুলো, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলোর উপর আপনি ফোকাস দিতে পারবেন না, এখানে সিকোয়েন্সটাও ম্যাটার করে। তো আগের যে মেমোরিটা, আগে কি আসছে, প্রিভিয়াস ইনপুটে কি ছিল, সেই জিনিসটাও আসলে খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রিভিয়াস ইনপুটে যদি একটা না থাকে বা যদি একটা না থাকে, এই দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স হয়ে যেতে পারে, পজিটিভ আর নেগেটিভ হয়ে যেতে পারে, আলাদা আলাদা হয়ে যেতে পারে। তো প্রিভিয়াস ইনপুটগুলো মানে সিকোয়েন্সিয়ালি কী কী এসেছে, কী কী ওয়ার্ড এসেছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ধরনের কেসে হচ্ছে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। এটার বিভিন্ন টাইপের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আছে, এলএসটিএম আছে, লং শর্ট টার্ম মেমোরি, এরপর জিআরইউ আছে, গেটেড রিকারেন্ট ইউনিটস। এগুলো সবগুলোই মোটামুটি এই মানে মেমোরিটাকে ধরে রাখা, মেমোরিটাকে ইউজ করার মানে আগের ইনপুটটার একটা পার্টিকুলার পোর্শন সে ইউজ করে আর কি, সেটার একটা ওয়েটেড একটা কন্ট্রিবিউশন থাকে পরেরটা যখন প্রসেস হচ্ছে, পরের নিউরনটা যখন প্রসেস হচ্ছে সেখানে। হোয়াট এভার, আরএনএন নিয়েও হয়তো আমি ফিউচারে আপনাদেরকে একটা লেকচার দিয়ে দিব, আমাদের কম্পিউটার ভিশন বা ইমেজ প্রসেসিং কোর্সের জন্য সেভাবে রিলেভেন্ট না, বাট ইন জেনারেল ডিপ লার্নিংয়ের জন্য খুবই রিলেভেন্ট আর কি। অটো এনকোডার আছে, অটো এনকোডারে বেসিক্যালি দুইটা পার্ট থাকে। এটা একটা এনকোডিং নেটওয়ার্ক থাকে, একটা ডিকোডিং নেটওয়ার্ক থাকে। প্রথমে হচ্ছে আপনি হয়তো একটা ইনপুট ইমেজ দিলেন, সেটাকে এরকম একটা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে
একদম ইনপুট ডেটাটাকে কম্প্রেস করে করে একটা ধরেন কম্প্রেসড একটা রিপ্রেজেন্টেশন আর একটু ছোট ডিমেনশনের একটা রিপ্রেজেন্টেশনে নিয়ে আসা হয়। তারপর ওইটা থেকে আরেকটা ডিকোডিং নেটওয়ার্কের মাধ্যমে অরিজিনাল যে ইয়েটা ছিল, অরিজিনাল যে ইনপুট ফিচারগুলো ছিল সেগুলোকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করা হয়। এখন আপনাদের মনে হতে পারে এটা কি ধরনের কাজে আসলে ইউজ করে। এটা আসলে ইউজ করা হয় মেইনলি ডিমেনশনালিটি রিডাকশনের জন্য ইউজ করতে পারে, অ্যানোমালি ডিটেকশনে এটা অনেক কাজে লাগে। এটা আলাদা একটা লেকচারেরই টপিক, বাট অটো এনকোডার একটা খুবই কমনলি ইউজড নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার আর কি। এরপর আছে জ্ঞান বা জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। এটা ধরেন 2 বছর আগে এই জিনিসটার বিশাল হাইপ ছিল, এখন একটু কমে গেছে বাট স্টিল রিলেভেন্ট, বিশেষ করে ডেটা অগমেন্টেশনের জন্য বা সিনথেটিক ডেটা ক্রিয়েশনের জন্য এখনও বেশ রিলেভেন্ট এটা। এখানে বেসিক্যালি আমার কাছে অরিজিনাল একটা ট্রেনিং ডেটা থাকে, একটা ধরেন কুকুরের ইমেজ আছে, আর র্যান্ডম নয়েজ থাকে। তো আমরা এটার সাথে কম্পেয়ার করে করে আমরা নয়েজ থেকে, ইনিশিয়ালি নয়েজ থাকে, সেটা থেকেই আস্তে আস্তে এমন একটা ইমেজ জেনারেট করার চেষ্টা করি যেটা এই অরিজিনাল ডেটার খুবই কাছাকাছি হয়। হ্যাঁ, তো এখানে দুইটা নেটওয়ার্ক থাকে, একটাকে বলা হয় জেনারেটর, যেটা থেকে র্যান্ডম নয়েজ থেকে আমি আসলে ইমেজটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে ডিসক্রিমিনেটর, এটা আসলে অরিজিনালটার জেনারেটেড যে ডেটাটা সেটার মধ্যে পার্থক্য করার চেষ্টা করে যে কোনটা ফেক কোনটা রিয়েল। সে যতক্ষণ পর্যন্ত ফেক আর রিয়েল ঠিকঠাক মতো ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত আমার মডেলটাকে আরও ইমপ্রুভ করা যাবে। তো এটার রিলেটেড একটা লস ফাংশনও থাকে। তো জ্ঞানও একটা খুবই সুন্দর কনসেপ্ট। আমরা ফিউচারে আমি চেষ্টা করব জ্ঞানেরও একটা ভিডিও দিয়ে দিতে আপনাদেরকে, বাট এগুলো প্রত্যেকটাই আসলে হিউজ টপিক, এগুলো এক একটা করে লেকচার ডিজার্ভ করে প্রত্যেকটাই। ফাইনালি ট্রান্সফর্মার, এটা এখন সবচেয়ে ওয়াইডলি ইউজড বলতে পারেন। এই যে চ্যাটজিপিটি আপনারা ইউজ করেন সেটার আসলে এসেছে ট্রান্সফর্মারের কারণেই। এখানে সেলফ অ্যাটেনশন নামে এক ধরনের মেকানিজম ইউজ করা হয়, এটা ইনপুট সিকোয়েন্স বা এগুলোর বিভিন্ন ডিফারেন্ট পার্টের উপর ফোকাস করে। এটা বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, টেক্সট জেনারেশন, এই ধরনের বিভিন্ন কাজে আসলে খুবই অসাধারণ রেজাল্টস দিচ্ছে। চ্যাট জিপিটি ইউজ করলেই তো বুঝতে পারছেন আসলে কত 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 চমৎকার কাজ আসলে ট্রান্সফর্মার দিয়ে হচ্ছে। সো এটাও আরেকটা, এটা নিয়েও আসলে আলাদা একটা লেকচার দেওয়া যায়। সামনে আমরা চেষ্টা করবো এগুলো প্লে লিস্টে দিয়ে দেওয়ার, বাট এটা আসলে ইমেজ প্রসেসিং কোর্সের আওতার মধ্যে খুব একটা পড়ে না ডিরেক্টলি। তো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের নিউরাল নেটওয়ার্ক ছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে আমরা বলছি হিউম্যান ব্রেইনের সাথে এটার একটা কানেকশন আছে, একটা ইন্সপিরেশন আছে, সেটা কি, কেন বলছি আমরা, কিভাবে আসে? তো ব্যাপারটা হচ্ছে এই নিউরাল নেটওয়ার্কগুলো, হ্যাঁ, হিউম্যান ব্রেইন দিয়ে আসলে ইন্সপিরেশনটা এসেছে। কীরকম? এটা হচ্ছে একটা হিউম্যান ব্রেইনের ভেতরে একটা নিউরন, আপনারা দেখে থাকবেন। হ্যাঁ, তো এই নিউরনের আসলে বিভিন্ন পার্ট আছে। এই পার্টগুলো হচ্ছে ডেনড্রাইটস, একদম নিউরন সেল বডির বাইরে যে শাখা প্রশাখাগুলো বের হয়ে আসছে এগুলো হচ্ছে ডেনড্রাইটস। এই ডেনড্রাইটস এবং মেইন নিউক্লিয়াস সহ সেল বডিটাকে, পুরোটাকে মিলে একটা সেল বডি বলে। এরপর আছে হচ্ছে একটা অ্যাক্সন, ঠিক আছে? এই অ্যাক্সনটা আবার কানেক্টেড হয়ে গিয়ে একটা আরেকটা, এটা টার্মিনালের সাথে কানেকশন হয় হচ্ছে অন্য আরেকটা নিউরনের, ডেনড্রাইটের। তো বেসিক্যালি যেটা হয়, একটা নিউরনে যে ইনফরমেশনটা প্রসেস করা হয় সেই ইনফরমেশনটা পাস করে এই এক্সনের মাধ্যমে। তো এটা হচ্ছে এক্সনের মাধ্যমে বলতে পারেন আউটপুট সিগন্যাল যাচ্ছে। আউটপুট সিগন্যালটাকে ইনপুট হিসেবে গ্রহণ করে পরের নিউরনটা, ঠিক আছে? খেয়াল করে দেখেন তাহলে ডেনড্রাইটটা হচ্ছে ইনপুট সিগন্যাল গ্রহণ করছে, সেই ইনপুট সিগন্যালকে প্রসেস করা হচ্ছে সেল বডিতে নিউক্লিয়াসের মধ্যে, দেন এক্সনের মাধ্যমে ওই প্রসেস যে আউটপুটটা সেটা পরের নিউক্লিয়াসে চলে যাচ্ছে। বুঝতেই পারছেন এটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের মতোই, কিন্তু এখানে বেসিক্যালি যে জায়গায় এই যে ডেনড্রাইট এবং অ্যাক্সনগুলো মিলিত হয়, একটা নিউরনের আউটপুট বা অ্যাক্সন এবং আরেকটা নিউরনের ইনপুট বা ডেনড্রাইট যেখানে মিলিত হয় সেগুলোকে বলা হয় সিন্যাপস, ওই অংশগুলোকে। এবং ওইখানে বেসিক্যালি এই যে ফিউশনটা হচ্ছে, তো এই যে একটা হায়ারার্কিক্যাল প্রসেসের মতো, একটা নিউরনে এক ধরনের ইনফরমেশন প্রসেস হয়, সেটা আমি পাস করছি অন্য একটা নিউরনে, সেখানে আবার ইনফরমেশনটা নতুনভাবে আরেকভাবে প্রসেস হচ্ছে। এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটাই কিন্তু হিউম্যান ব্রেনকে এত শক্তিশালী করেছে। হ্যাঁ, তো সায়েন্টিস্টরা হয়তো ভেবেছে যে যদি হিউম্যান ব্রেন এ কারণে এত শক্তিশালী হয় তাহলে আমরা কম্পিউটারকেও এ ধরনের অ্যাবিলিটি দেওয়ার চেষ্টা করি, এবং সেখান থেকেই হয়তো ইন্সপিরেশনটা এসেছে। তো ডেনড্রাইটস হচ্ছে বেসিক্যালি যেটা বললাম, এখানে আমরা যে বিভিন্ন টাইপের
এই সেলের বিভিন্ন অংশ দেখলাম, সেখানে ডেনড্রাইটসটা হচ্ছে আমাদের কোনো একটা লেয়ারের ইনপুট কানেকশনের মতো কাজ করে, যে অন্য আগের লেয়ারটা থেকে সেখানে ইনফরমেশন আসছে, ইনফরমেশনটা সে গ্রহণ করছে, ইনপুট কানেকশনটাকে ডেনড্রাইট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। এরপর সেল বডি হচ্ছে আপনার মেইন নিউরনটা, যেখানে আমরা আসলে একটু পরেই দেখব, যেখানে ইনফরমেশনটা প্রসেস হয়, যেখানে ওই যে আমাদের WX+B যে ম্যাথমেটিক্যাল যে ইয়েটা, যে প্রসেসটা সেটা যেখানে হচ্ছে, এরপর সাথে অ্যাক্টিভেশন অ্যাড হচ্ছে, সেই জিনিসগুলো আসলে সেল বডির মধ্যে হয়। তো সেল বডিটাকে ওই নিউরনের সাথে আপনি অ্যানালগাস করতে পারেন। নিউক্লিয়াসটা হচ্ছে একদম কোর, যে সেল বডির যে কোর ম্যাটেরিয়াল, এটাকে আপনার কোর লজিক বলতে পারেন। নিউরনের ভেতরে আসলে কি হচ্ছে সেটার যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা সেটার সাথে মিলাতে পারেন। অ্যাকশন হচ্ছে বেসিক্যালি আউটপুটের একটা লেয়ারের আউটপুটটাকে অ্যাকশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যেটা আমরা দেখেছি, যেটা আবার মানে অন্য একটা নিউরনের সাথে যখন কানেক্ট হচ্ছে সেখানে ডেনড্রাইটটা আবার ইনপুট হিসেবে কাজ করছে। আর সিনাপস হচ্ছে দুইটা নিউরনের মধ্যে যে জাংশনটা। এই সব কিছুই আমরা একটু পরে দেখব। তো এখানে মোটামুটি পাশাপাশি দুইটার মধ্যে অ্যানালজিটা কিভাবে আসছে দেখতে পারবেন। এই যে বেসিক্যালি একটা অ্যাকশন এখান থেকে অন্য একটা নিউরন থেকে আসছে, আর এটা হচ্ছে ডেনড্রাইট বলতে পারেন, ঠিক আছে? মানে এইটা হচ্ছে আমার নিউরনটা, সেটাতে তো পৌঁছাচ্ছে জিনিসটা, সেটাতে তো আমার অন্য নিউরন থেকে আসা ইনফরমেশনটা পৌঁছাচ্ছে। তো এই যে দুইটা নিউরনের মধ্যে যে একটা সংযোগস্থল, সেটাকে আমরা সিনাপস বলতে পারি। এখানে ইনপুটটা যেভাবে আসে সেটাকে ডেনড্রাইটের মতো বলতে পারি, এবং আউটপুটটাকে অ্যাকশনের মতো বলতে পারি। আর এই যে নিউরনে যে কাজটা হবে, দেখেন সামেশন অফ WI(xi+b) এবং সাথে অ্যাক্টিভেশন ফাংশন, এই কাজটুকুকে আমরা সেল বডির আন্ডারে ফেলতে পারি। তো খেয়াল করে দেখেন, এখানে কিন্তু হিউম্যান ব্রেইনের যে নিউরনগুলো সেগুলো যেভাবে কাজ করে সেটার একটা অনেক সিম্পলিফাইড বাট সিমিলার একটা প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে? তো এভাবেই বলতে পারেন আসলে আর্টিফিশিয়াল নিউরনটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা আসলে, হ্যাঁ, মানে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কানেক্টেড, সেটা আবার পরের নিউরনের সাথে কানেক্টেড, এভাবে আস্তে আস্তে হয়তো আমাদের ব্রেইনের ফাইনাল যে আউটপুটটা, আমি যে কথা বলছি এখন, ফাইনাল আউটপুটটা এভাবে কানেক্টেড হচ্ছে। তো এই হায়ারার্কিক্যাল প্রসেসটাকে মিমিক করার চেষ্টা করা হয়েছে এই নিউরনগুলোতে, যেটার কারণে আমরা ইভেন্চুয়ালি আর্টিফিশিয়াল নিউরন পেয়েছি। এখানে দেখানো হয়েছে যে কিভাবে হিউম্যান ব্রেইন আর নিউরাল নেটওয়ার্ক আসলে কানেক্টেড হয়। একটা তো অবশ্যই যে লেয়ার্ড আর্কিটেকচারটা অনেক বড় একটা ব্যাপার। এখানে এই যে লেয়ারে লেয়ারে এক এক বিভিন্ন নিউরনগুলো কানেক্টেড, একটা নিউরনের সাথে আরেকটার সাথে আরেকটা, এভাবে অর্গানাইজড ইনটু লেয়ার্স। এই জিনিসটাই আমরা নিউরাল নেটওয়ার্কেও মিমিক করার চেষ্টা করেছি। আরেকটা জিনিস হচ্ছে নন লিনিয়ার বিহেভিয়ার। অ্যাক্টিভেশন ফাংশন যেগুলো আমরা ইউজ করব, যেমন আপনার লজিস্টিক রিগ্রেশনে সিগময়েড ফাংশন ইউজ করেছিলেন, ওই টাইপের আরও কিছু অ্যাক্টিভেশন ফাংশন আছে। এগুলোর কাজ হচ্ছে বেসিক্যালি নন লিনিয়ার রিলেশনশিপগুলোকে মডেল করতে পারা। কারণ সামেশন অফ, হ্যাঁ, এই অংশটা WI(xi+b), এই অংশটা কিন্তু লিনিয়ার একটা আউটপুট। এটা দিয়ে আপনি কখনো নন লিনিয়ার রিলেশনশিপ থাকলে, স্কোয়ার বা হাইপারবোলিক রিলেশনশিপ থাকলে, এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ থাকলে, এটা দিয়ে আপনি মডেল করতে পারবেন না। তো আমাদের এমন কোনো একটা মেকানিজম দরকার যেটা দিয়ে আসলে নন লিনিয়ার বিহেভিয়ারটাকে আনা, মানে ফোল্ডে আনা যায়, এবং সেটার কাজই আসলে অ্যাক্টিভেশন ফাংশনগুলো করে। তো বায়োলজিক্যাল নিউরনেও আসলে দেখা যায় ওইটাও আসলে এরকম বাইনারি অন অফ প্রসেস না, সেখানেও আসলে এরকম নন লিনিয়ার অ্যাক্টিভেশনের মতো কাজ আসলে সেখানে আছে, এবং সেটাই সম্ভবত নিউরাল নেটওয়ার্কেও মিমিক করা হয়েছে আর কি, ঠিক আছে? আর আমাদের ব্রেইন যেমন এক্সপেরিয়েন্সের সাথে সাথে লার্ন করে, সিমিলার একটা ব্যাপার আসলে নিউরাল নেটওয়ার্কেও ঘটবে। এটা আসলে যে কোনো ML মডেলের ক্ষেত্রেই সত্যি। আর আমাদের ব্রেইন যেমন অনেক ইনফরমেশন প্যারালালি প্রসেস করতে পারে, হ্যাঁ, হয়তো মাল্টিটাস্কিংয়ে সবাই ইকুয়ালি ভালো না, বাট আমরা সবাই আসলে কম বেশি একসাথে অনেক কিছু করতে পারি, বা একসাথে অনেক কিছু অনেক চিন্তা করতে পারি, ঠিক আছে? তো সিমিলার কাজটা আসলে নিউরাল নেটওয়ার্কে করা যায়, কারণ একটা লেয়ারে তো অনেক নিউরন, এবং একসাথে অনেকগুলো ইনফরমেশন প্রসেস হচ্ছে, অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রসেস চলছে। তো প্যারালাল প্রসেসিংয়ের ব্যাপারটা সেখান থেকে আসে। এই সব কিছু আসলে হিউম্যান ব্রেইনের সাথে নিউরাল নেটওয়ার্কের মিল। বাট এটা মাথায় রাখতে হবে, আমাদের যে বায়োলজিক্যাল নিউরনস বা ব্রেইনের যে আর্কিটেকচার, সেটা আসলে ওয়ে মোর কমপ্লেক্স, মানে কানেক্টিভিটি প্যাটার্নটা অনেক অনেক বেশি কমপ্লেক্স। আমরা যে নিউরাল নেটওয়ার্কগুলো ইউজ করি সেগুলো কম্পারেটিভলি অনেক অনেক বেশি সিম্পল, সেখানে সিম্পল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ইউজ হয়েছে। সে জায়গায় আপনি যদি একটা বায়োলজিক্যাল, মানে একটা ব্রেইনের ভেতরে নিউরনগুলোর আর্কিটেকচার দেখেন, অনেকটা এরকম জঙ্গলের মতো মনে হবে। তো এত মানে অনেক বেশি কমপ্লেক্স প্যাটার্ন, আসলে কানেক্টিভিটি প্যাটার্ন থাকলে আসলে আমাদের কম্পিউটেশনাল পাওয়ার অনেক বেশি লাগবে, এবং দেখা যায় যে খুব বেশি যে এফিশিয়েন্ট হচ্ছে তাও না। ইনফ্যাক্ট শুরুর দিকে যে বোল্টজম্যান মেশিনটা আসলে প্রপোজ করা হয়েছিল, সেখানে এই লেয়ারগুলোর নিজেদের মধ্যেও কানেকশন ছিল।
বাট পরে দেখা গেছে ওই কানেকশনটা না থাকলেও ভালোই পারফর্ম করে এবং কম্পিউটেশনাল যে কস্ট সেটাও কমে যায়। তো ওই কারণে পরে আবার বোলজম্যান মেশিনটাকেই আমরা মডিফাই করে ইভেনচুয়াল নিউরাল নেটওয়ার্কগুলো পেয়েছি। তো এটা হচ্ছে বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কের সাথে যে নিউ হিউম্যান ব্রেইনের যে কানেকশন সেটা মাথায় রাখতে হবে। এটা স্টিল জাস্ট অ্যান ইন্সপিরেশন। আমরা আসলে মানুষের ব্রেইনের যে কমপ্লেক্সিটি সেটা ধারে কাছেও যাই না এগুলোর মাধ্যমে। তো নাও কামস নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক যেটা বললাম, হিউম্যান ব্রেইনের স্ট্রাকচার আর ফাংশনিংয়ের উপর বেস করে একটা কম্পিউটেশনাল মডেল, যেখানে বেসিক্যালি ইন্টারকানেক্টেড অনেকগুলো লেয়ার্স থাকে, যেগুলোতে আবার অনেকগুলো নোডস থাকে। এই নোডগুলোকে ফিচারও বলতে পারেন বা নিউরনস বা পারসেপ্ট্রনও বলে অনেক সময়। এগুলো হচ্ছে আমরা নিজেরা ক্রিয়েট করছি। মানে ইনপুটের জন্য তো আলাদা আলাদা অনেকগুলো ইনপুট ফিচার থাকতে পারে, আবার আউটপুটের জন্য আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাসের জন্য এক একটা করে আউটপুট আসতে পারে, প্রেডিকশন আসতে পারে, প্রেডিকশনের ভ্যালু। বাট মাঝখানের এই যে ইয়েগুলো, যেমন বেসিক্যালি যদি দেখাই এগুলোকে আমরা এক একটা নিউরন বলছি। হ্যাঁ, তো এই নিউরনগুলোকে আসলে যেটা আমরা বলছি, এই অনেক লেয়ার্স অফ এই নিউরনগুলো আসলে নিউরাল নেটওয়ার্কে থাকে। আপনার ইনপুট আছে, আউটপুট আছে, মাঝখানে অনেকগুলো লেয়ার্স অফ নিউরন আছে এবং সেগুলোর প্রত্যেকটাই ইনফরমেশন পাস হচ্ছে একটা ইনপুট থেকে ফার্স্ট লেয়ারে, ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে, সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে, এইভাবে। এবং এই প্যাটার্নগুলো, হায়ারার্কিক্যালি প্যাটার্নগুলো লার্ন করে আমরা একটা ডিসিশন মেক করি নিউরাল নেটওয়ার্কে। তো নিউরাল নেটওয়ার্কে বিভিন্ন টাইপের লেয়ার আছে। বেসিক্যালি 3 টাইপ অফ লেয়ার। একটা হচ্ছে ইনপুট লেয়ার। ইনপুট লেয়ার হচ্ছে র ডেটা, যেটা আর কি, যেটা আমাদের কাছে আছে অলরেডি অ্যাভেলেবল, যেটা লিনিয়ার রিগ্রেশনেও আমরা দেখেছি। হ্যাঁ, যেমন ধরেন হাউস প্রাইসের জন্য যে টাস্কটা আমরা দেখেছিলাম, সেখানে হাউসের ল্যান্ড এরিয়া এবং মানে হাউসের এরিয়াটা এবং কয়টার বেডরুম আছে এই ডেটাটা, এইগুলোকে আমরা বলতে পারি র ডেটা। হ্যাঁ, তো সেটা আসলে ইনপুট লেয়ারের কাজ করতে পারে। আউটপুট লেয়ার হচ্ছে আরেকটা লেয়ার, হচ্ছে আউটপুট লেয়ার লাস্টেরটা, যেটা হচ্ছে বেসিক্যালি ফাইনাল রেজাল্টটা, প্রেডিকশনটা প্রডিউস করে, যে হাউসের দাম কত আসলে সেটা প্রডিউস করে নেটওয়ার্কের লাস্ট লেয়ারটা। তো লজিস্টিক রিগ্রেশনের জিনিসটা ছিল ইনপুটের সাথে আউটপুটের সরাসরি কানেকশন। বাট নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস নতুন, সেটা হচ্ছে এই মাঝখানে মেইনলি যেটা আসলে নিউরাল নেটওয়ার্কের স্পেশালিটি, সেটা হচ্ছে হিডেন লেয়ার্স। হ্যাঁ, হিডেন লেয়ার্সগুলো হচ্ছে ইনপুট আর আউটপুটের মাঝখানে অনেকগুলো এক বা একাধিক হিডেন লেয়ার থাকতে পারে, যেগুলো আসলে হায়ারার্কিক্যালি ইনপুট লেয়ার থেকে একটা ইনফরমেশন গ্যাদার করে এক ধরনের ম্যাথমেটিক্যাল কোনো একটা অপারেশন চালিয়ে হিডেন লেয়ারের একটা ভ্যালু নির্ধারিত হয়। এবার সেই ভ্যালুর উপর নির্ধারণ করে পরের হিডেন লেয়ারটার ভ্যালু আসে। এভাবে আস্তে আস্তে লাস্ট হিডেন লেয়ারটার ভ্যালুর উপর বেস করে আউটপুট লেয়ারের ভ্যালুটা আসে। ঠিক আছে, তো এই 3 টাইপের লেয়ার আসলে আসে, ইনপুট লেয়ার, আউটপুট এবং হিডেন লেয়ার, যার মধ্যে হিডেন লেয়ারটাই আসলে নিউরাল নেটওয়ার্কের নতুন এবং এটাই আসলে নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচারকে ডিফাইন করে। তো নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার বুঝতে হলে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারে ইন্ডিভিজুয়াল নিউরনগুলো আসলে কি। তো একটা নিউরন আসলে এরকম একটা নিউরন আপনারা ধরতে পারেন। একটা নিউরনের মধ্যে কি হয় সেটা আমি জাস্ট আপনাদেরকে বোঝাবো। এটা অনেকটা বায়োলজিক্যাল নিউরনে যে কাজটা হয় সেই জিনিসটাকেই মিমিক করে। বেসিক্যালি এক একটা নিউরনে প্রত্যেকটা ইনপুট থেকে কানেকশন এসে জড়ো হতে পারে। ঠিক যেমন আপনার একটা বাইনারি ক্লাসিফিকেশনে যেমন, বা বাইনারি রিগ্রেশনে, বাইনারি ক্লাসিফিকেশনে যেমন আমার অনেকগুলো ইনপুট থেকে একটা ফাইনাল আউটপুট নোডে আসে সব কিছু, যেখানে আমরা সিগময়েড অ্যাক্টিভেশনের মাধ্যমে একটা প্রবাবিলিটি ভ্যালু পাই। ঠিক ওই রকম এখানে কিন্তু প্রত্যেকটা ইনপুটের একটা করে কন্ট্রিবিউশন থাকে। এই যে সামেশন অফ ডব্লিউআই এক্স ওয়াই, যেখানে আই 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য আসলে ইনপুট ফিচারের জন্য এটা এই একটা করে WIXI পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এক একটা নিউরনে আসলে এরকম আগের লেয়ারের যতগুলো ইনপুট আছে প্রত্যেকটাই কানেক্টেড থাকে সাধারণত। হ্যাঁ, পরে আপনারা দেখবেন ড্রপ আউট বা এরকম বিভিন্ন কেসে আমরা হয়তো কিছু কানেকশন ফেলে দিই, বাট ইন জেনারেল কোড ডেফিনিশনটা হচ্ছে সবাই কানেক্টেড থাকবে। এরপর ওই ইনপুটগুলোর উপর বেস করে এখানে দুইটা কাজ হয়। প্রথমে হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, যেটা